অবশেষে 24 সালে রক্তজরে আবার সময় হলো বৈষম্যহীন সমাজটুকু পাওয়ার। বারে বারে এমনি করে বিজয় আসে দেশে, কিন্তু মানুষ কষ্টে কাঁদে তবু অবশেষে। আমাদের বিজয় আসে, আমাদের সুদিনের প্রভাত ফেরিও রচনা হয়, কিন্তু স্থায়ী হয় না, স্থায়ী হয় না। আমরা সেই আবার অন্ধকারে থাকি, কষ্ট থাকি, আবার চোখের জল জ্বলে আমাদেরকে বিজয়ের জন্য বারবার রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরাতে হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, সংবাদপত্রে কক্সবাজার অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নির্বাণ পাল। আজ 23শে ডিসেম্বর 2025, 9 পুষ 1432 বঙ্গাব্দ, 30 জামাদিউস্তানি 1447 হিজরি, মঙ্গলবার। আজকে কক্সবাজারে যে সমস্ত দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে তাদের মধ্যে যে কয়টি পত্রিকা আমাদের হাতে এসছে সেগুলোর সাথে সংযোগ ঘটানোর চেষ্টা করব। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এসছেন মান্যবর প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা। উনি একজন কবি ও ছড়াকার, কক্সবাজার সাহিত্য একাডেমির একজন প্রাণ পুরুষ। আমরা স্যারের মুখে স্যারের পরিচয়টা একটু শুনতে চাই, আমার দর্শকদের জন্য একটু বলেন। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ নাসির উদ্দিন। আমি কক্সবাজার জেলার সাবেক জেলা শিক্ষা অফিসার। যথারীতি অনুষ্ঠানের শুরুতে আমরা আজকের পত্রিকার হেডলাইনগুলো দর্শকদের জন্য পড়ে শোনা। দৈনিক আজকের কক্সবাজার বার্তা, তাদের প্রধান শিরোনাম: জেলার 4টি সংসদীয় আসনে প্রথম দিনে 10 প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ। রাজনীতির এই ডামাডোলে এটাই বেশিরভাগ পত্রিকায় সংবাদ হয়ে এসছে। তারা দ্বিতীয় একটি বক্স নিউজ করেছে, সাবহেড করেছে 8 বছর ধরে পড়ে আছে 25 লাখ টাকার সেতু, জনগণের কোনোই কাজে আসছে না। তারা আরেকটি চমৎকার নিউজ করেছে থার্ড হেড হিসেবে, ভারতে কারাবন্দী কুতুবদিয়ার 80 জেলে। দৈনিক কক্সবাজার তারা সংবাদ শিরোনাম করেছে সালাউদ্দিন, কাজল, শাহজাহান সহ 10 প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ। দৈনিক দেশ বিদেশ, আজকের দেশ বিদেশ, ওনারা শিরোনাম করেছে নির্বাচনী হাওয়া, 4 আসনে মনোনয়নপত্র নিলেন যারা, লাগেজ নিয়ে ভয়, বিদেশ থেকে মালামাল আনতে অনীহা। দৈনিক কক্সবাজার 71 ওনারা সংবাদ শিরোনাম করেছে আন্দোলন করে চাপের মুখে, চাকরি হারানো ও বেতন না পাওয়ার ভয়। আমরা একটু আলোচনা এটা আসবো, শিক্ষকদের, প্রাইমারি শিক্ষকদের নিয়ে যেরকম আসছে সেটা আমরা আলোচনা শুনি। ওনারা আরেকটা সাবহেড করেছে লামাই টিউবওয়েল বরাদ্দের নামে প্রতারণা। এই যে সরকার বা যে সংস্থাগুলো বিভিন্ন সুবিধা দিচ্ছে তাই নিয়ে যে প্রতারণা হচ্ছে, তা যে আমাদের মনিটরিং এ নাই সেটাও আমাদের আলোচনায় আসে। দৈনিক বাকখালী ওনারা সংবাদ শিরোনাম করেছে কক্সবাজারের 4টি আসনে এই পর্যন্ত 9 জনের মনোনয়নপত্র সংগ্রহ। দৈনিক সৈকত শিরোনাম করেছে তারেকের ফেরা স্মরণীয় করতে জোর প্রস্তুতি বিএনপির, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। দৈনিক ইনানি ওনাদের শিরোনাম 4 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা, সাবহেড করেছে হাদি হত্যার চাঞ্চল্যকর 4 ঘটনায় আসামি ধরতে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনী। দৈনিক আজকের কক্সবাজার শিরোনাম করেছে গানম্যান পেলেন নাহিদ, হাসনাত, সার্জিস, যারা, ডক্টর শফিকুর ও আব্দুল্লাহ পাত্র সহ অনেকের আবেদন। গানম্যান নেওয়ার একটা হিরিক পড়ে গেল। দৈনিক দৈনন্দিন তাদের শিরোনাম দুর্নীতির দায়ে সাবেক জেলা প্রশাসক কারাগারে গেলেও থেমে নেই অসাধু সিন্ডিকেট, জমি অধিগ্রহণের টাকা পেতে হয়রানির শিকার ক্ষতিগ্রস্তরা। যে সারা উন্নয়ন যজ্ঞে কক্সবাজার জুড়ে যে মহোৎসব, সে তার পিঠে যে দুর্নীতিরও মহোৎসব চলেছে সেটা ধীরে ধীরে প্রকাশিত হতে শুরু করেছে। দৈনিক রূপসী গ্রাম তাদের শিরোনাম এডিবি ঋণে আধুনিক হচ্ছে রেল যোগাযোগ। কালকে আমাদের এটা নিউজ ছিল যে কক্সবাজার সহ 6 রুটে রেলের ভাড়া বেড়ে গেছে অলরেডি বেড়ে গেছে। দৈনিক সমুদ্রকণ্ঠের শিরোনাম সন্ত্রাসীদের হাতে হাতে অস্ত্র,
আরেকটি শিরোনাম ভোটের গাড়ির যাত্রা শুরু। দৈনিক নতুন সময়ের মেহেদী, ওনাদের শিরোনাম আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। দৈনিক হিমছড়ি, হিমছড়িও শিরোনাম করেছে সন্ত্রাসীদের হাতে হাতে অস্ত্র, সারা দেশে কঠোর বার্তা পুলিশ সদর দপ্তরে। সারা বছর যে যে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর সেনাবাহিনী নিয়োজিত থাকলো, তার কোনো অগ্রগতি হইল না। কেন হইল না সেটাও বোঝা গেল না। নিশ্চয়ই সেটা আপনাদের আলোচনায় আসবে। দৈনিক হিমছড়ি আরেকটা সাব হেড করেছে ভয় থাকবে না, থাকবে নির্ভীক প্রকাশ, মানে আমাদের অন্তর্বর্তী প্রধানের আশ্বাস। দৈনিক কক্সবাজার সংবাদ শিরোনাম করেছে যাত্রা শুরু করলো ভোটের গাড়ি, সুপার কারাভ্যান। বোঝা গেল না ঠিক। তারপরে মহেশখালীতে আলমগীর ফরিদ বক্কর ঐক্য, নেতাকর্মীদের মাঝে আনন্দ। তবে ওরা সবচেয়ে গুরুত্ব দিয়ে যে খবরটা ছেপেছে সেটা হচ্ছে অন্য দেশের নাম নিয়ে নিজ দেশের মানুষকে হামলা করা রাজনৈতিক হামলা লজ্জাকর। কক্সবাজারের সাংস্কৃতিক কর্মীরা, আপনারা জানেন কালকে সাংস্কৃতিক কর্মীরা সর্বদলীয়ভাবে দীপু হত্যার প্রতিবাদে, হাদি হত্যার প্রতিবাদে, সমস্ত হত্যার প্রতিবাদে একটা মানববন্ধন করেছে। দীপু হত্যার পরে যে পুড়িয়ে মারা হয়েছে যে ন্যাক্কারজনকভাবে, তার প্রতিবাদে তারা কালকে দাঁড়িয়েছিল। এই জিনিসটা হচ্ছে আলোচনা। এই ছিল আমাদের মোটামুটি আজকে সংবাদপত্রগুলো যেগুলো আমাদের হাতে এসছে। স্যার, এর মধ্য থেকে কোনোটা নিয়ে যদি আপনি কিছু বলতে চান। না, এর মধ্যে আসলে আমরা বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ এই মুহূর্তে সবচেয়ে বেশি যে বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন, একটি হচ্ছে সামনে আমাদের আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেটা নিয়ে মানুষ আশা নিরাশা কিংবা বিভিন্ন রকম শঙ্কা এগুলো নিয়ে তারা প্রচণ্ড দুশ্চিন্তায় আছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। দেশের এখানে ওখানে বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আপনারা জানেন হাদি মারা গেল, তাকে হত্যা করা হলো। এরপরে দীপু যাকে পুড়িয়ে মারা হলো। তারপরে গতকালকে খুলনায় একজন গুলিবিদ্ধ হলো। এই যে ঘটনাগুলো আমাদের স্বাভাবিকভাবে সর্বস্তরের মানুষকে প্রচণ্ড রকম শঙ্কিত করেছে। বাংলাদেশ একটা মানবতাবাদী দেশ, এটা আমাদের ধারণা ছিল, এটা আমাদের বিশ্বাস ছিল, এটা আমাদের স্বপ্ন ছিল। এই দেশে যে ঘটনাগুলি ঘটছে, যার ইন্ধনে যার ষড়যন্ত্রে যেভাবেই ঘটুক না কেন, এখানে যদি সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, সরকারি বিভিন্ন যন্ত্র, জনগণ যদি সচেতন থাকেন, তারাও প্রতিরোধ করতে পারে, তাহলে আমাদের এগুলি বন্ধ হয়। এখানে হাদিকে গুলি করে মারা হলো। হাদি বাংলাদেশের অসম বড় একটা সম্পদ ছিলেন, সেটা যেমন ইম্পর্ট্যান্ট, ঠিক তেমনি দীপু একটা ছেলে। আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটা তো বড় কথা নয়, আমরা মানুষ। তো মানুষকে ভাবে অমানসিকভাবে নৃশংসভাবে মধ্যযুগীয় কায়দায় কেন মারা হবে? তাকে যখন আমি তার অগ্নিদগ্ধ অবস্থায় তার দৃশ্যগুলো যখন দেখছিলাম, আমার আফসোস হচ্ছিল, হ্যাঁ রে, মানবতা পড়ছে, মানুষ নয় মানবতা পড়ছে। এই মানবতা যারা পড়াচ্ছে তারা কি হিন্দু, তারা কি মুসলিম, তারা কি বৌদ্ধ খ্রিস্টান, তারা কি মানুষ? তারা কি মানুষ? আমার মনে হয় সেটাই। দেশটাতে কেমন যেন অমানুষেরা বেশি শক্তিমান হয়ে যাচ্ছে। এটা কেন? এটা আপনারা সবাই জানেন। সমাজ ধ্বংস হয় কিন্তু খারাপ মানুষের কারণে নয়, ভালো মানুষগুলো দায়িত্বহীন আচরণ করে বলে, ভালো মানুষ নীরব থাকে বলে, সংগঠিত থাকে না বলে খারাপ মানুষরা মাথা ছাড়া দেয়। তো সেক্ষেত্রে এই যে দীপুকে পড়াচ্ছিল, অনেকগুলি মানুষ তখন ভিডিও করছিল, ছবি তুলছিল। আফসোস, কেন সংশ্লিষ্ট প্রশাসন থেকে শুরু করে আমার সচেতন মানুষ, কেন দুষ্কৃতিকারীরা কি সংখ্যায় খুব বেশি ছিল? হাদিকে মেরে সে পালালো, কেন পালালো? কেন পালাতে পারলো সে? এই সবগুলি যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যারা নিজেদেরকে সচেতন মানুষ, দায়িত্বশীল মানুষ, বিভিন্ন অবস্থান থেকে দাবি করি বা দায়িত্ব পালন করি বলে প্রকাশ করি, প্রচার করি, আসলে কি করি না বলেই আজকে বাংলাদেশে মানবতা হুমকির মুখে। এই জন্য আমি আমার বক্তব্যের শুরুতে এরকম মানবতা বিরোধী কাজ যারা করছেন এটাকে ঘৃণা করছি। দীপুসহ হাদিসহ যারা শহীদ হয়েছেন, যারা দেশের সূর্য সন্তান, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যেহেতু বিজয়ের মাস,
আমাদের বিজয় আনার জন্য, স্বাধীনতা আনার জন্য, বাংলা ভাষা আনার জন্য, গণতন্ত্র আনার জন্য যারা শক্তি জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। স্যার, আজকে আমি সংবাদপত্রের শিরোনাম পাঠের সময় একটা জিনিস উল্লেখ করতে পারিনি, সেটা একটু উল্লেখ করছি। সেটা হচ্ছে আজকে দৈনিক কক্সবাজার সহ অনেকগুলো পত্রিকাতে আমাদের জনপ্রিয় রাজনীতিবিদ মৌলভী ফরিদ আহমেদের 54তম মৃত্যুবার্ষিকীতে একটা বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। আপনার সেটা নিশ্চয়ই চোখে পড়েছে। সেটাও যদি ওখানে আমাদের ছোট ভাই কালাম আজাদ, গুরুত্বপূর্ণ সংবাদকর্মী এবং গবেষক, তারও একটা লেখা আছে, ক্ষমতা বনাম মৌলভী ফরিদ। নিশ্চয়ই আপনি পড়েছেন, যদি ওই আলোকেও আমাদেরকে একটু আমার দর্শকদের কিছু বলতেন। না, এটা কক্সবাজারের যে কজন সূর্য সন্তান কক্সবাজারের ইতিহাসকে আলোকিত করে আছেন, মৌলভী ফরিদ আহমদ তার মধ্যে একজন। এবং আমাদের মধ্যে মনে হয় সবচেয়ে বড় রাজনীতিবিদ, বড় রাজনীতিবিদ তো আমরা মনে হয় এখনো উপহার পাই, এখনো পাইনি আমরা। বাকিরা তো মোটামুটি যে দলেরই হোক, যে মতেরই হোক, এই সত্য তো কক্সবাজারবাসী হিসেবে আমাদের একটা আনন্দের এবং গৌরব, আনন্দের গৌরব, এবং সবাই স্বীকারও করেন। মৌলভী ফরিদ আহমদ তিনি যে আইডিওলজি নিয়ে রাজনীতি করেছেন, দায়িত্বগুলি পালন করেছেন, এটা তো বর্তমান রাজনীতিক যারা আছেন তাদের জন্য এটা পাথেয়, শিক্ষণীয়। আমি মনে করি মৌলভী ফরিদ আহমদকে মনে রাখা দরকার, তার জীবনী আলোচনা করা দরকার, তার জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠান হওয়া দরকার বর্তমান প্রজন্মকে জানানোর জন্য। আর বিশুদ্ধ রাজনৈতিক সংস্কৃতি চালু করার জন্যও দরকার এটা। দলবন্দির বিশেষে আমরা বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজি হয়তো আমার আছে, দেশটা তো আমার, দেশটা তো আমাদের। স্যার, আমাদের রাজনীতিবিদদের মধ্যে যে সহিষ্ণুতা কমে যাচ্ছে, পরমতকে অগ্রাধিকার দেওয়ার, পরমতকে সম্মান জানানোর যে অভিপ্রায় কমে যাচ্ছে, ওই উনাদের কাছ থেকে তো আমাদের একটা শিক্ষণীয় আছে যে চরম বিরোধী যারা ছিল তাদেরকেও পরম মমতায় কাছে টানা, তাদের মতামতকে সম্মান দেওয়া, ওইগুলো তো আমাদের কাছে নতুন প্রজন্ম। এই জন্য মানুষ মরে অমর হন, আর আমরা মরে পচে যাই, আমরা মরে পচে যাই, আমাদের আর কোনো অস্তিত্ব থাকে না। এখানে শিক্ষণীয় আছে। ধন্যবাদ। আমরা আরো কিছু ছোট ছোট বিষয় নিয়ে আপনার সাথে একটু আলাপ করতে চাই। আমাদের সাথে যে দৈনিক কক্সবাজার বার্তা আছে, আমরা প্রথমেই বললাম, ওখানে বেশ কিছু চমৎকার নিউজ আসছে। আপনারা যদি একটু আপনারা যদি আলোচনা করি, যেমন ওনারা লিখছে 8 বছর ধরে পড়ে আছে সেতু, কোনো কাজে আসছে না। এই যে উন্নয়নের নামে অনুন্নয়ন হচ্ছে, জনগণের স্বার্থ সংশ্লিষ্টতা থাকছে না, জনগণের কাজে লাগবে এমন জায়গায় ব্রিজ হচ্ছে না, অথচ যেখানে কোনো জনমানুষ নাই সেখানে ব্রিজ হয়ে আছে, টাকার অপচয় হচ্ছে, এগুলো দেখার কেউ নাই। আগে না হয় নানা রকম রাজনৈতিক ছত্রছায়ায় ব্রিজ হয়ে গেছে, এখন কেন এই কর্মের হোতাদের, এই পরিকল্পনাকারীদের, এই বাস্তবায়নকারীদের এই নিউজটা করেছে মোহাম্মদ ইউসুফ পেকুয়া থেকে। পেকুয়ার, তাহলে পেকুয়ার যে যারা সুশীল সমাজের লোক, তারা এখন এই সুসময়ে কেন প্রতিবাদ করছে না? একটু যদি এরকম তো হাজার হাজার সেতু, এটা একটা প্রতিনিধিত্বশীল নিউজ যে পড়ে আছে একটা জনকল্যাণমূলক একটা প্রকল্প কিংবা একটা ব্রিজ, এবং এটি নতুন কিছুই নয় বাংলাদেশে। এখানে আমি দুইটা জিনিস বলতে চাই। একটা হচ্ছে আমরা দেখেছি, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে একজন সাধারণ নাগরিকের দৃষ্টিতে বলছি। আমরা দেখি আমাদের দেশে এক সরকার যখন কোনো কাজ শুরু করেন, সরকার যখন বদল হয়, তখন নতুন সরকার কিন্তু তাদের এই কাজটাকে বাদ দেয়। বেশিরভাগ ক্ষেত্রে তারা এটা কন্টিনিউ করেন না, ক্ষতিটা হয়তো জনগণের, দেশের সম্পদ নষ্ট হয়। আরেকটা জিনিস যেটি হয় সেটি হচ্ছে দুর্নীতি। আমার সংশ্লিষ্ট যে সরকারি অফিসগুলো এটার সাথে জড়িয়ে আছেন, জনপ্রতিনিধি জড়িয়ে আছেন কিংবা দায়িত্বশীল যারা আছেন, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এখানে একদিকে যেমন লুটপাট হয়, দুর্নীতির কারণে এখানে ফান্ডের ক্রাইসিস হয়। স্যার, আমি আরেকটা জিনিস একটু দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই যে মানে পরিকল্পনাহীনতা বা অপপরিকল্পনা, এই যে যেখানে লাগবে না সেখানে সেতুর পরিকল্পনা করে দরিদ্র দেশের টাকাও অপচয় করা, এটা এদেরকে কি বিচারের আওতায় আনা যায় না? তুমি এখানে কেন পরিকল্পনা করো, কোন ইয়ে বলে তুমি এখানে সেতুর পরিকল্পনা করো? এটা আপনি তো অসম্ভব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন। বাংলাদেশে দুইটা জিনিস, একটা হচ্ছে পরিকল্পনাহীনতা, মানে একটা হচ্ছে অপপরিকল্পনা। একটা শব্দ আপনি বলেছেন, ইচ্ছা করে খারাপ জায়গায় খারাপ পরিকল্পনা, যেখানে হয়তো আমার জনকল্যাণের কোনো বিষয় নেই। এখানকার কোন নেতা হয়তো ভাবতেছে আজ থেকে 20 বছর পরে সে এখানে একটা মাছের ঘের করবে বা একটা বাগান বাড়ি করবে, ব্রিজটা সরকারের আমলে করে গেল।
আমি কক্সবাজারে আমার সরাসরি মেনশন করছি না, আমি নিজে দেখেছি। আমি যখন জেলা শিক্ষা অফিসার ছিলাম, আমি সারা কক্সবাজারে ঘুরেছি, তখন আমি দেখেছি এক জায়গায় একদম ধান ক্ষেত, ওইদিকে কোনো রাস্তা নাই, এবং পায়ে চলা কিছু থাকতে পারে হয়তো বা, কোনো চলাচল নিয়মিত নাই, কিন্তু দূর থেকে দেখবেন আকাশের উপর একটা ব্রিজ যেন বেশি আছে, হ্যাঁ, মানে আকাশে উড়ে যেতে আকাশ উঠছে, এরকম দূর থেকে দেখে ভালো লাগে। কিন্তু আজকে অনেক বছর আগে এই যে এই সম্পদগুলো নষ্ট করা হলো, এমন হতে পারে কোনো একদিন এখানে রাস্তাটা হবে হয়তো, এবং ততদিনও হয়তো এই ব্রিজটা যে কনস্ট্রাকশন সিস্টেমে কনস্ট্রাক্ট করেছে যে হাইটে যে কিছু আবার ওইটা ডেডি এক্সপায়ার হয়ে যাবে, তখন এটা হয়তো অকার্যকর হয়ে যাবে। তাহলে এই যে অকাজটা হলো, আপনি বললেন তাদের বিচার হওয়া উচিত, বিচার তো হওয়া উচিত, কিন্তু অন্তত এটা যারা প্রশাসনিক ভাবে দায়িত্ব, মানে এলজিডি যারা আছেন বা অন্যান্য যারা আছেন, ডিসি সাহেবকে তাদেরকে একটা সতর্ক বার্তা, অন্তত জবাব তো চাইতে পারেন না যে তোমরা এখানে কেন এটার পরিকল্পনা করেছো। এটা আসলে সরাসরি জেলা প্রশাসক মহোদয়, বা আমি ধরছি যে কেউ না কেউ, এখানে যেমন এইটার জন্য স্থানীয় প্রশাসক আছেন, স্থানীয় সাংবাদিক আছেন, স্থানীয় জনপ্রতিনিধি আছেন, ইভেন তাদেরকে তো বাদ দিলাম, স্থানীয় সচেতন নাগরিক আছেন, তারা যদি প্রেসার ক্রিয়েট করে, তারা সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বললেন অথবা সরাসরি ডিসি মহোদয়কে বললেন, তখন কিন্তু বা পত্রিকা একটা নিউজ হলো, তখন কিন্তু এটা নিয়ে কাজ হতে বাধ্য। তো এখন আমরা যারা আছি দায়িত্বশীল, যে স্তরেরই হোক না কেন, সরকারি বেসরকারি যাই হোক না কেন, আমরা সবাই কেমন দায়িত্বটা এড়িয়ে যাচ্ছি। আমরা সবাই মজলিসে এত সুন্দর কথা বলি, এটা শুনে মুগ্ধ হতে হয়, কিন্তু আমাদের কাজগুলি মোটেই সেরকম নয়, এই জন্যই এই প্রবলেমগুলি থেকে। ধন্যবাদ আপনাকে। এরকম আরেকটা কাজের ব্যাপারে একটা দৃষ্টি আকর্ষণ, আরেকটা সংবাদ এসছে, উখিয়ার সংবাদ, সেটা বনের ভিতরে ১,৫০০ অবৈধ বিদ্যুৎ সংযোগ, বিদ্যুতে স্পষ্ট হয়ে মরছে হাতি, বন বিভাগের উদ্যোগ জীববৈচিত্র্য নিয়ে একটু যদি কিছু বলেন। ধন্যবাদ। আমি এই ১,৫০০ বিদ্যুৎ সংযোগটা একদিনে দেয় নাই, এই বন বিভাগকে এতদিন ঘুমিয়েছিল, আর এই বিদ্যুৎ বিভাগের ওরা এবার কার অনুমতি নিয়ে জীববৈচিত্র্য নষ্ট করলো? স্যার এই সমস্ত জিনিস এখানে কি মনে হয়? আমার একটা অভিজ্ঞতা আছে যে আমি যখন চাকরিতে ছিলাম সরকারি, আমাদের প্রত্যেক জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়, দুইটা বড় গুরুত্বপূর্ণ মিটিং, একটা হচ্ছে আইন শৃঙ্খলা কমিটির মিটিং, আর হচ্ছে উন্নয়ন সমন্বয় কমিটির মিটিং। উন্নয়ন সমন্বয় কমিটির মিটিংয়ে উপজেলায় কিংবা জেলায় সমস্ত অফিস প্রধান থাকেন, সেখানে এই কক্সবাজারে আপনি অবৈধ বিদ্যুৎ সংযোগের কথা বলছেন বন বিভাগে, সেটা নিয়ে আমি বনের মধ্যে ১,৫০০ বিদ্যুৎ সংযোগ, এটা নিয়ে আমি একাধিকবার এই আলোচনা, সেখানে কার্যসূচিতে আলোচনা শুনেছি। সেখানে বিদ্যুৎ বিভাগ এটার জন্য রেসপন্সিবল, তারা কেন লাইন দিলেন, তারা কোনো লাইনগুলি কর্তন করছেন না। আবার বন বিভাগেরও এখানে মনিটরিং এর ব্যাপার আছে। না, প্রথম দায় হচ্ছে এটা বন বিভাগ কেমনে অনুমতি পাইলে, কেমনে সাহস করলো তার বন জীববৈচিত্র্য ধ্বংস করে বিদ্যুৎ বিভাগকে অনুমতি দেওয়ার। সেটাই তো আমি দেখলাম যে তারা নিজেরাও এটা নিয়ে খুবই বিব্রত, কারণ তারা বলছেন স্যার আমরা এটা নিয়ে কিন্তু আমরা খুবই বিব্রত, এবং আমরা এটা সাপোর্ট করার তো বিষয় নয়, কিন্তু তারপরেও তো যাচ্ছে। এখন গহীন অরণ্য অনেক সময় বন বিভাগের বা বিশেষ করে বন বিভাগের বন কর্মকর্তা মারা গেলেও কিন্তু আপনারা জানেন যে গুলি করে মারল, তাদের জীবনেরও ঝুঁকি আছে। কিন্তু এখানে বিদ্যুৎ বিভাগের দায়িত্বটা একটু বেশি, কারণ যে এলাকায় বৈধ সংযোগ যাওয়ার কথা নয়, তারা নিল কি করে? তাহলে তাদের কিন্তু নিয়মিত তাদের কোথায় কোথায় সংযোগ এক্সটেন্ড হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে, এগুলো কিন্তু তাদের খোঁজখবর রাখা দরকার, এবং অবৈধ সংযোগ খোলে দ্রুত এগুলো বিচ্ছিন্ন করা দরকার। এখানে আরেকটা জিনিস আমি একটু যোগ করে রাখি, সেটা হচ্ছে তারা এই মানে তথ্য দিয়েছেন যে আমরা এগুলি কাটি, তারা আবার গিয়ে সংযোগ করে, কাটে আবার গিয়ে সংযোগ করে। এইটা বলতে স্যার পার পাওয়া যাবে না, কারণ প্রতিদিন কাটাই তার দায়িত্ব। আমি স্যার একটু ছোট করে একটু কৌতূহল থেকে বলি, আপনি তো জেলা শীর্ষ কর্মকর্তা ছিলেন একটা বিভাগে, যখন কষ্ট করে সংবাদদাতারা এই সংবাদগুলো সংগ্রহ করে ছাপায়, আপনারা কি এগুলো পড়েন, আপনারা কি এগুলো দেখেন? এটাই তো সমস্যা, মানে আমাদের এই ফরিয়াদ আপনাদের পর্যন্ত পৌঁছে কিনা এটা আমার জানা মুশকিল হচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রধান অফিস যেগুলো আছে, ওনাদের একটা দায়িত্ব আছে, প্রতিদিন অন্তত স্থানীয় যে পত্রিকাগুলো বা জাতীয় পত্রিকাগুলিতে তাদের সংশ্লিষ্ট যে সংবাদগুলো বা প্রতিবেদনগুলো প্রকাশিত হয়, সেগুলো ফাইল আপ করা, স্টাডি করা এবং করণীয় ঠিক করে, কিছু আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, কিছু আছে অধস্তন কর্তৃপক্ষকে নির্দেশনা দিতে হবে, কিছু হবে সরাসরি কাজ করতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে এগুলো আমরা দেখি, এগুলো আমরা পড়ি, কিন্তু আসলে দেখিও না, পড়িও না, কারণ এগুলো আমাদের মননে ঢুকে না, দায়িত্বের
যে দেয়াল সেখানে ধাক্কা লাগে না। অনেক ধন্যবাদ। আরেকটা সংবাদের ব্যাপারে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। ভারতে কারাবন্দী কুতুবদিয়ার 80 জেলে, এরকম সরকারের সময়েও 80টা পরিবার কারাবন্দী। জিনিসটা কেমন হলো না স্যার? আমরা কোনো খবর নিচ্ছি না, তাদের পাশে দাঁড়াচ্ছি না। আমার তো এটা খুব মর্মান্তিক এবং মানে মানবতা বিরোধী একটা ব্যাপার। এই জায়গাতে আমার যেমন মনে করে একজন সংবাদকর্মী, তিনি তো ঢুকে গেছেন, তিনি তো এই খবরটা নিয়ে এসেছেন। তিনি যদি পারেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে উনি সংবাদ দেওয়ার পর একটা করণীয়। এর আগের কথা হচ্ছে সংবাদদাতা সংবাদ দেওয়ার আগে আমার রাষ্ট্রযন্ত্র, আমার সংশ্লিষ্ট, আমার সমস্ত প্রশাসন, তারা জানলেন না কেন? এই রাষ্ট্রযন্ত্র, এই দেশের কোন নাগরিক কোন দেশে কি অবস্থায় আছে এটা কিন্তু আমাদের জানা থাকার কথা। তাহলে এই জায়গায় আমাদের গ্যাপ আছে, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। অ্যাটলিস্ট যখন খবরটা বেরিয়ে আসলো অন্তত তখন হলেও কিন্তু এই ব্যাপারে ইমিডিয়েট অ্যাকশন, মানে ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। আরেকটা সংবাদ এসেছে কক্সবাজার ৭১ পত্রিকায়। মহেশখালী কক্সবাজার নৌ পারাপার জেটিঘাটে সিন্ডিকেট, আদিনাথে মন্দিরে আসা পূজারী, পর্যটক ও স্থানীয় যাত্রীরা জিম্মি। আমরা বারবার এই নিউজটা দেখি, কিন্তু এটার কোনো সুরাহা হচ্ছে না কেন স্যার? সমস্যা তো এখানেই। এই যে মহেশখালী যেটিতে সিন্ডিকেট, এটা আজকে একদিনের কথা নয় কিন্তু। জি, এটা আমরা তো জন্ম থেকেই শুনে আসছি, আমরা জন্ম থেকেই চলছি এই কষ্টের আগুনে। তো এখন কথা হচ্ছে সেটা এখনো আছে, এবং সিন্ডিকেট গুলো আপনার ম্যান হয়তো বদল হয়, ক্যারেক্টার একই। তো সেই জন্য সরকার বদল হলেও অনেক সময় দেখা যায় যে এই ক্ষেত্রে করণীয়টা কি, যে আমরা এখান থেকে কি করে মুক্তি পাবো? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে একদিকে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন বা সচেতন ব্যক্তি আছেন তাদের কিন্তু এই ব্যাপারে কার্যকরভাবে সোচ্চার হতে হবে। একদিন একটা আপনার অনুষ্ঠানে বললাম কিংবা পত্রিকায় একটা সংবাদ হলো, তারপর আবার বেমালাম ভুলে গেলাম, এটা হলে হবে না। আর একটা হচ্ছে আসলে প্রত্যেক জায়গায় আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে যেহেতু আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করি না, তাহলে আমাকে প্রেসার দেওয়ার জন্য এরকম প্রেসার গ্রুপ একটা থাকা দরকার। তো যে এরকম এটার জন্য কি একটা এই যে নাগরিক সমাজ বা এরকম একটা সুশীল ইয়েতে থাকা নাই বলা যাবে না, আছে, কিন্তু তারাও কিন্তু নিয়মিত এগুলো প্রেসার ক্রিয়েট করেন না। আচ্ছা, কারণ তারা না করার কারণ, তারাও হয়তো না করার কিছু কারণ হতে পারে, তাদের ভিতর যে সংঘবদ্ধ বিষয়টা আস্তে আস্তে ইউনিটিটা ভেঙে যায়, এটা একটা। যেমন আবার তারা অনেক সময় বলেন, এই ধরনের আমার কিছু অভিজ্ঞতাও আছে, তাদেরকে কি ব্যাপার আপনারা এখন আগের মতো সোচ্চার নাই? তারা বলেন যে আমরা অনেক সোচ্চার হয়েছে, অনেক চেষ্টা করেছি, কেউ তো ওগুলো খণ্ডবাদ করেন না, তো লাভ কি? অরণ্যের রোদন করে লাভ কি? তারা আমি একটা সংবাদ হারিয়ে ফেলছি যেটা আলোচনা করা আপনার সাথে খুবই দরকার, এটা নিয়ে আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষকদের আন্দোলন, তাদেরকে গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে, তারা তটস্থ আছে। যদিও এই শিক্ষা কর্মকাণ্ডের সাথে সুদীর্ঘ আপনার পথ চলা, আপনি তৃণমূলের শিক্ষকদের সাথে বসছেন। আমার খুব মনে পড়ে স্যার, আমি মহেশখালীতে একটা স্কুলে একটা অনুষ্ঠানে গেছিলাম, ওখানকার একজন শিক্ষক আমাকে বললেন যে আমার জীবনে আমি কোনোদিন ডিপিওকে দেখিনি, চেহারা দেখিনি, ওনার সাথে দেখা করার আমার সৌভাগ্য হয়নি, কিন্তু এই শিক্ষা কর্মকর্তা আমাদের এখানে এসছেন, এটা আমাদের একটা বিরল সৌভাগ্য। আপনি তো প্রত্যন্ত অঞ্চলে এই যে দূরবর্তী সীমান্তবর্তী স্কুলগুলোতে আপনি গেছেন, শিক্ষকদের মনোবেদনা আপনি বুঝেন, এবং শিক্ষকদের অন্তরের কথাটুকু আপনার জানা। কি হচ্ছে আসলে স্যার একটু বলবেন? আমি প্রথমত এই ধরনের বিষয়গুলির জন্য দুঃখ প্রকাশ করছি। প্রত্যেক কর্মকর্তারই দায়িত্বশীল হওয়া উচিত, কারণ সরকার আমাদেরকে পোস্টিং দেন, আমাদেরকে বেতন দেন, সুযোগ দেন, আমার নিরাপত্তা বিধান করেন কিন্তু তাদের সেবা দেওয়ার জন্য, কিন্তু আমরা সেটা করি না। এই জন্য আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনার কথার একটা সরাসরি প্রতিফলন দেখাচ্ছে। আমি 2021 সালে জেলা শিক্ষা অফিসার হিসেবে যখন আমি দায়িত্ব নিলাম, আমি 2021 সালে ফার্স্ট যে ভিজিটটা করলাম, আমি পেকুয়ার মগনামার উজানটিয়া আপনার আলিম মাদ্রাসা গিয়ে আমি দেখলাম, তারা আমাকে যেটা বললেন, আমি বললাম যে কমিটি কে আছে? বলছে কমিটি কি জিনিস তারা চিনে না। তো তারা আমাকে বললো, যা দেখলাম এটা 1975 সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, 95 সালে আলিমের এমপিও হয়েছে, এটা বেসরকারি যেটা সরকারি সিস্টেম এটা হয়েছে। এবং তারা বললো যে স্যার আমি তো 21 সালে গেলাম, এখানে কোনোদিন সরকারি কর্মকর্তা আসেননি। এই যে আপনি যে সরকারি কর্মকর্তাই আসেন নাই, তো আমাকে পেয়ে তারা আত্মহারা হয়ে গেছে, এলাকার মানুষ একেবারে জনসভার মতো হয়ে গেছে, এত খুশি। এবং আমি সংক্ষেপে বলছি, ওই প্রতিষ্ঠানে সেই 75 থেকে 2021 সাল পর্যন্ত কোনো ব্যাংক লেনদেন নাই, মানে যেটা সিস্টেমেটিক ব্যাংক লেনদেন নাই, তাদের কোনো ক্যাশবুক নাই, পাসবুক নাই,
তাদের কোনো রেজলিউশন নাই, তাদের কোনো বাউচার নাই, কিচ্ছু নাই, তাহলে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে কিন্তু ওটা। তখন আমি তাদেরকে বললাম যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আপনারা গত বছর থেকে আমাকে হিসাবটা দেন, কারণ এর আগেগুলো তো খুঁজে পাবো না। তারপর আমি নিজে অফিসে এসে সমস্ত অ্যাক্টিভিটি আপনার ফরম্যাটগুলি তৈরি করে দিয়ে, এই রেজিস্টারগুলো আমি নিজে তৈরি করে ওদেরকে দিয়ে ট্রেনিং দিয়ে তারপরে কাজটা শুরু করলাম। আচ্ছা, কাজটা শুরু হলো কেন? এখন নিয়ম মাফিক চলছে কেন? আমি গেলাম বলে। জি জি, তো গেলাম কেন? উপস্থিতি ওখানে বিরাট। আমি গেলাম কেন? এটা আমার দায়িত্ব। তাহলে এই যে আমাদের শিক্ষা কর্মকর্তা সম্মানিত সভাপতির সম্মান রেখে বলছি, দায়িত্বের পরিধি অনেক বেশি কিন্তু শিক্ষা কর্মকর্তা, তারপরেও তো মাঝে মাঝে যেতে হবে, এটাই তার দায়িত্ব। এই একটা জিনিস। আরেকটা জিনিস, এটাই তো প্রধান দায়িত্ব। অন্যগুলো দায়িত্ব হচ্ছে চাপিয়ে দেওয়া দায়িত্ব। আমার কার্যকালে আমি দেখেছি, আমি যখন স্যার এটা দিয়ে আমাদের জাতি হিসেবে লজ্জার না যে একজন শিক্ষক ডেফিনেটলি লজ্জার, চিনবে না, কোনোদিন চেহারা দেখে নাই, এসে বড় ব্যর্থতা তো মনে হয় আর হতে পারে না। একজন শিক্ষক সারা জীবন চলে গেছে, সে তার প্রধান শিক্ষক। এবং আপনার কথা শুনে একটু বলতে ইচ্ছে হচ্ছে, আমার প্রত্যন্ত অঞ্চলে যখন গিয়ে আমি শিক্ষকদেরকে যখন এভাবে জড়িয়ে ধরেছি, আমারও ইমোশনাল হচ্ছে। আমার শিক্ষকরা ওখানে আমি দেখছি অনেক কেঁদে দিয়েছেন, চোখ থেকে অনেক বয়স্ক শিক্ষকরা। স্যার আপনি একজন জেলা শিক্ষক অফিসার, আমাকে জড়িয়ে ধরলেন, কারণ ওনারা মনে করে জেলা শিক্ষক অফিসার মন্ত্রী মিনিস্টার ধরনের এই ধরনের বিরাট কিছু, তার কাছে যাওয়া যায় না, তিনি কাছে আসেন না, এরকম। আমি স্যার এই অনুষ্ঠানের শেষের দিকে আপনার স্মৃতিচারণ করব। গতকাল এখানে একটা অনুষ্ঠানে আপনার একটা স্মৃতিচারণ করা হয়েছে, আমরা আসলে প্রাইমারি শিক্ষকদের ব্যাপারে একটু কথা বলবো। রাইট, ওটা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম। আসলে এই গত যে আন্দোলনটা হলো, প্রথম কথা হচ্ছে এটা সেকেন্ডারি, প্রাইমারি সেকেন্ডারি তো একটা আন্দোলন হয়েছে, আপনারা জানেন। এবং আন্দোলনের যে দাবি অবশ্যই যৌক্তিক, এটা বলাই বাহুল্য। দাবিটা যৌক্তিক, সময়টা যৌক্তিক নয়, কারণ এই সময় বার্ষিক পরীক্ষা চলমান। এখন বার্ষিক পরীক্ষা মানে বাচ্চাদের ইয়ার এন্ডিং পরীক্ষা, সবচেয়ে মরণাপন্ন সময়, ইয়ার এন্ডিং। সেখানে বাচ্চাদের পরিকল্পনা থাকে, বাবা মার পরিকল্পনা থাকে, সবার পরিকল্পনা থেকে পরীক্ষাটা শেষ হবে, তারপরে কেউ চিকিৎসার জন্য যাবে, কেউ জীবনের অনেক সংশয় এখানে নির্ভর করে। তো এই জন্য এই সময় আবার আমার যেটা মনে হয়, শিক্ষকরাও চিন্তা করলেন বাংলাদেশে যেটা হয় যে কর্তৃপক্ষকে বাধ্য করা, এমন সময় এমন জায়গায় এমন ভাবে ধরবো যাতে কর্তৃপক্ষ না বলতে না পারেন। হয়তো সেই জন্য তারা এই সময়টা বেছে নিয়েছিলেন। তো আমি দেখেছি প্রাইমারি কর্তৃপক্ষ, অধিদপ্তর বা মন্ত্রণালয় শুরু থেকে তাদেরকে বারবার বলেছেন এটা। তো তারপরেও তারা চিন্তা করলো যে না, আমরা পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, এরকম। তো যা হওয়ার হয়েছে, তারপরে শেষ পর্যন্ত সেকেন্ডারিও তারা উইথড্র করেছেন কর্তৃপক্ষকে সম্মান জানিয়ে, মাধ্যমিক এবং প্রাইমারিও শেষে আবার উইথড্র করেছেন তারা। এবং এখন আপনি যেটা বলছেন, তাদের শাস্তিমূলক বিভিন্ন ব্যবস্থা এগুলো হচ্ছে। আসলে ওই যে বললাম, একদিকে দাবিও সঠিক, দাবি আদায়ের আন্দোলনের যে পদ্ধতি, এগুলো আমাদের একটু ভেবেচিন্তে করা উচিত, দরকার। এখানে কর্তৃপক্ষের নমনীয় হওয়া দরকার বলে আমি মনে করি। শিক্ষক সম্প্রদায়কে বল প্রয়োগের প্রবণতা তো অতীতে আমাদের দেখা যায়নি, এটা দুঃখজনক। কিন্তু শিক্ষার সর্বনিম্ন ধাপ বা সবচেয়ে জনসংশ্লিষ্ট সাপেই সরকার হঠাৎ করে বল প্রয়োগের সাহস দেখাচ্ছে, যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখালেও হয়তো একটা ভাবনা ছিল। আমি আসলে বল প্রয়োগ শব্দটা আপামর মানুষের উপর, এটা খুবই দুঃখজনক। আমি এটা বিশেষত সেটা যদি শিক্ষকের উপর হয়, এর উপর দরিদ্র শিক্ষক সব মানুষই অধিকারী যে নিরাপদ থাকা। তারপরে ধরেন যেভাবে বল প্রয়োগ হয়ে গেছে, ওদের উপর জল কামান, সাউন্ড গ্রেনেড। দেখলাম যে আমার প্রাইমারি শিক্ষকদের কিছু ভদ্র মহিলা পানির ধাক্কায় কোথায় কাপড়, মানে অবর্ণনীয় একটা অবস্থা, চিন্তাও করতে পারেনি। আমার শিক্ষকরা এইভাবে বল প্রয়োগের শিকার হওয়ার কিছু কথা ছিল। আমার কর্তৃপক্ষ, আমার প্রশাসন, আমার পুলিশ কিংবা সেনাবাহিনী যারা সংশ্লিষ্ট, তারা কি এই শিক্ষকদেরকে আর একটু সম্মানজনক ভাবে বাধা দিতে পারতেন না? এই জন্য আমি বলবো, অন্তত যা হওয়ার হয়েছে, আগামী দিনে শিক্ষকদেরকে রিপিট, যে জাতি শিক্ষককে সম্মান করলো না, সেই জাতি সম্মান অর্জন করতে পারবে না, ওখানে এগোতেই পারবে না, ওখানেই বাধা। আমি সবসময় একটা কথা বলি, পৃথিবীতে বা মহাবিশ্বে সমস্ত সূর্য যদি নেমে যায়, এই মহাবিশ্ব অন্ধকার হবে না, কিন্তু শিক্ষকরা যদি চোখ বন্ধ করে, সমগ্র অস্তিত্ব অন্ধকার হয়ে যাবে। এই জন্য আসুন না, একটু শিক্ষকের প্রতি সদয় হই, বিবেচনাশীল হই, শিক্ষকের জন্য মাঠে নামতে না হয় সেভাবে একটু ব্যবস্থা করি। ঠিক স্যার, একদম সময় শেষের দিকে, কালকে আমাদের এই স্টুডিওতে ঈদগাঁর আমির মোহাম্মদ বদিউদ্দিন 50 বছর পূর্তির উপলক্ষে একটা আড্ডা হয়েছে তার প্রাক্তন ছাত্রদের।
আপনি যে তাদের ওখানে গিয়েছেন সেই স্মৃতিটা তারা চারণ করেছে। একটা অনুষ্ঠানে সেই স্কুলে গেছিলেন, দুর্ভাগ্যবশত আপনি মুখে মাস্ক পরা ছিলেন দেখে কোনো শিক্ষক বুঝতে পারেনি যে আপনি শিক্ষক কর্মকর্তা ওখানে উপস্থিত আছেন। পরে আপনি ভাষণ দিতে গিয়ে যেখানে আনমাস্ক হয়েছেন, মাস্ক খুলে ফেলেছেন, তারা দেখে তাদের হরি হরি কম্প। তারা আয়োজকদের উপরে খুবই মানে কষ্ট পেয়েছেন যে স্যার আসবেন এই খবর দিয়ে একটু নাস্তা পানি না করার ব্যবস্থা করার দায়ে তারা খুব মনে কষ্ট ছিল। যদিও আপনি ওখানে এক গ্লাস পানিও খেতে রাজি ছিলেন না। এখন আপনি ওই স্কুল এবং এই 50 বছর পূর্তির উপলক্ষে যদি বলেন, এই জনপদ থেকে 1500 এসএসসি পাস ওখানে রেজিস্টার্ড হয়েছে ওই অনুষ্ঠানে আসার জন্য। সারা বাংলাদেশে ওরা ছড়িয়ে ছিটিয়ে আছে, দূরবর্তী একটা গ্রাম। আমাদের এক প্রিন্সিপাল স্যার বলছেন সরকারি নথিপত্রে এখনো ওটা জঙ্গল ঈদগাহ নামে নথিভুক্ত আছে। সেই যে দুর্গম ইয়েতে আপনারা শিক্ষার আলো জ্বালিয়েছেন এবং আপনারা এটা মনিটরিং এ রেখেছেন, এই আলোকে বেগবান রেখেছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা। আমি প্রথমত বলবো যে ঈদগড় আমির মোহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়, এটা ঈদগড়ের কক্সবাজারের অন্যতম অন্ধকারাচ্ছন্ন জায়গা। এক সময় এরকমই ছিল, এখনো অনেকখানি অনেক জায়গা আছে এরকম। সেই একটা অনগ্রসর জনপদে এই বিদ্যালয়টা অসামান্য একটা আলোচ্ছটা কিন্তু প্রতিনিয়ত আলো বিতরণ করে যাচ্ছেন। আমার আরেকটু স্মৃতি এটা চারণ করতে ইচ্ছে হচ্ছে। আমার বাবা শিক্ষক ছিলেন, আপনার বাবা সাধন স্যার শিক্ষক ছিলেন, এবং আমিও রামুর মানুষ, আপনিও। তো আপনার বাবা সাধন স্যার কিন্তু রামু থেকে, উনি আমার আব্বারও খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন, আমি পরে জেনেছি। উনি আমির মোহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়, এবং আপনার বাবা অপেক্ষা করে থাকতো বাবা ঈদগাহ থেকে এলে একসাথে চা খাবে। এগুলো অন্য কাহিনী, ভালো লাগার। তখন হক লাইব্রেরি নামে একটা ছিল, ওখানে ওনারা সবাই মিলে আড্ডা দিতেন। আমি যখন হাফ প্যান্ট পরা আমাকে হাত ধরে নিয়ে আসতেন, আমাকে বসাই রেখে ওনারা আড্ডা দিতেন। আমার অভিজ্ঞতা আছে এটা। তো সেখানে আমি দেখেছি, বিশেষ করে আপনার বাবা, সেখানে আমি শুনেছি, আমি তখন গিয়েছিলাম, উনি একটা কিংবদন্তির মতো এরকম মর্যাদা নিয়ে ওখানকার মানুষের অন্তর্স্থান নিয়েছেন। আমি এটা বলতে চাচ্ছি যে এটা রামু উপজেলার একটা এলাকা, ঈদগড় ইউনিয়ন, 1 নম্বর ইউনিয়ন। সেখানে কিন্তু অস্ত্র কারখানা, অস্ত্র তৈরি কারখানা তো শুরু করে বিভিন্ন ধরনের ডাকাতি এগুলি কিন্তু হরহামেশা হতো। তো সেগুলো এখন কমে আসছে। এবং সবচেয়ে আশার কথা আপনি যেটা মেইনলি আলোচনা করেছিলেন, উল্লেখ করেছেন, সারা বাংলাদেশে কিন্তু প্রধানত এই বিদ্যালয় থেকে তৈরি হওয়া এই যে শিক্ষার্থীগুলো এবং অনেক মেধাবী শিক্ষার্থীগুলো সারা বাংলাদেশে ছড়িয়েছে, হয়তো বাংলাদেশের বাইরেও। আমি আরেকটা জিনিস খেয়াল করেছি, জুলাই অভ্যুত্থানের সময় যে গ্রাফিতি করেছে তারা এই স্কুলে, এরকম প্রত্যন্ত অঞ্চলে ছেলেমেয়ে রাখছে, আমি নিজে দেখেছি এইগুলো জিনিসগুলো, আমি অভিভূত হয়ে গেছি। স্যার আপনাকে আরেকটা ইনফরমেশন, এই যে আমাদের হাদি মারা গেল, হাদিকে ঢাকা মেডিকেল কলেজে প্রথম যে চিকিৎসা দিয়েছে সেও ঈদগাহের ডাক্তার নাসিরউদ্দিন, রাইট। এগুলো হচ্ছে আমাদের অহংকারের জায়গা। কেমন অহংকারের জায়গা? যে অহংকারগুলো নিয়ে আগামী প্রজন্ম পথের দিশা পাবে। তো সেই জন্য ঈদগাহের সেই অনুষ্ঠানে কিন্তু আপনারও নিমন্ত্রণ আছে, যে আপনি প্রত্যন্তের ফুটা ফুলগুলোকে আপনি একটু নিজের সুবাস দিয়ে বিতরিত। না, আমি নিজে সুবাসিত হব, কারণ আমার বিশেষ করে খুব ভালো লাগায়, বুক ছেয়ে যায়। আপনি তো জানেন আমার মাও রামু উপজেলার প্রথম শিক্ষিকা এবং প্রথম সরকারি চাকরিজীবী মহিলা। মা যখন ঈদগাহের শিক্ষক হিসেবে যান, তখন বেডি মাস্টার দেখতে যেতে, মানে বেডি এরকমই বলতো। তখন মেয়েরা কিন্তু দিনের বেলা বেরোতো না, বেরোতো রাতের বেলা। ওই স্কুলে একটা টিউবওয়েল ছিল, চাঁদের আলোতে টিউবওয়েলের পানি নেওয়ার উসিলায় গিয়ে মহিলারা মাস্টার দেখে আসতো। সেই জনপদ থেকে আজকে 1500 গ্রাজুয়েট বেরিয়েছে। কত আশার কথা আসলে। ওই আমি আপনাকে যেটা বলছিলাম, যে আমি যেটা আমার খুব মন ভালো হয়ে যায় যখন এখনকার তরুণ বা যুব সমাজকে আমি আলোর পথে হাঁটতে দেখি। একটু আগে একটা অনুষ্ঠান থেকে আসলাম, এরকম তরুণরা, যুবকরা যদি সমাজের দায়িত্ব নিয়ে ফেলে, আমাদের মধ্যে আদমরা ঘায়ের ধাক্কায় ওরা হয় আবার ঘুরে দাঁড়াবে, না হয় ধ্বংসপ্রাপ্ত হবে। আমার সময়ের ডাকে আমাদের বর্তমানে ঘুরে ধরা সমাজটাকে চেঞ্জ করতে হলে, পরিবর্তন করতে হলে আমার তরুণ সমাজকে, যুবক সমাজকে এগিয়ে আসতেই হবে। তো আমি সারা বাংলাদেশে, কক্সবাজারের বিভিন্ন জায়গায় এই তরুণ সমাজ এখন অনেক কাজ করে যাচ্ছে, কিন্তু এটা আসার কথা। আমরা আমাদের সন্তানদেরকে ভুল বুঝি, কিন্তু আমরা যেমন একসময় আমি নিজেও মনে করেছি যে আমার সম্মানিত শিক্ষক অধ্যাপক চক্রবর্তী স্যার একটা কথা প্রায় বলতেন, যে আগামী এমন এক সময় আসবে যখন নতুন বাচ্চা জন্ম হবে, তার ঘাড় ভাঙা। কেন ভাঙা? ওই তার বাবা মা সবসময় মোবাইলে বোধ হয়ে থাকতেন, মোবাইল ফোনে
এভাবে করতে করতে এখন বাচ্চা জন্ম হবে এরকম ঘাড় ভাঙা, এরকম একটা কথা স্যার প্রায় বলতেন। অভিযোজন হবে। আমিও মনে করতাম আমাদের সন্তানরা সারাক্ষণ মোবাইল ফোনে যদি এইভাবে তারা নিবিষ্ট থাকে, সেই বাচ্চাগুলো আগামী সময় কিভাবে মোকাবেলা করবে। আমি নয়, পুরো জাতি, পুরো বিশ্ব অবাক বিস্ময়ে দেখলো জুলাই যখন আসলো, জুলাইয়ের ডাক যখন আসলো, এই বাচ্চাগুলো কিভাবে ঝাঁপিয়ে পড়লো রক্ত দিয়ে। কিসের মোবাইল, কিসের মোবাইল, কুসের কি। আমরা তাদেরকে কিন্তু রাজনীতি বিমুখ ভাবতাম। আমরা ভাবতাম যে এরা রাজনীতি পড়ে না, বুঝে না, কিন্তু এরা ভিতরে ভিতরে যে এতটা তৈরি হয়ে গেছে, পুরো একটা চেঞ্জ তারা নিয়ে আসলো। এই জন্য আমরা আশাবাদী, তাদেরকে বিশ্বাস করতে হবে, তাদের উপর আস্থা দেখতে হবে তারা পথভ্রষ্ট হচ্ছে কিনা, মানবতা হারিয়ে ফেলছে কিনা, এটা দেখতে হবে। তাদেরকে বিশ্বাস করলেই মুক্তি আছে আমাদের। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, যেহেতু আপনি আমাদের অত্র অঞ্চলের একজন প্রখ্যাত সাহিত্যিক এবং বিখ্যাত ছড়াকার, তো আমাদের একটু ছড়া কি আপনি আমার দর্শকদের যদি আপনি দয়া করে উপহার দেন। এটা আমাকে তো একটু সময় দিতে হবে। না, তাতে অবশ্যই আপনি প্রস্তুতি নিতে পারেন। আমি চাই এই সুযোগটা মিস না করতে। আমি আসলে আমার এই অনুষ্ঠানের প্রমোটাই হচ্ছে এখানে একজন বিশিষ্ট অতিথি আসবেন, তার নিজের জীবনের গল্প বলবেন এবং সমসাময়িক সংবাদপত্রে প্রকাশিত সংবাদগুলো উনি নিজের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করবেন। কাজে আমাদের সৌভাগ্য হয়েছে কক্সবাজারের আলোকিত একজন শিক্ষক এবং একজন শিক্ষা কারিগরকে আমরা সাথে পেয়েছি। আমি ধন্যবাদ। আমি আসলে ওই ধরনের কোনো বিখ্যাত বা খ্যাত কোনো লেখক নই, আমি মনে লিখি। আমি আজকে বিজয়ের মাসে বিজয়কে কেন্দ্র করে আমাদের যে আক্ষেপ এই জায়গায়, সেই বিষয়গুলিকে ধারণ করে সামান্য একটা কবিতা আমার আছে। এটা 16 ডিসেম্বরে লেখা। এটা হচ্ছে বিজয় 63, আমার এটার নামটা। 52তে বিজয় এলো ভাষার রথে চড়ে, 99 বাংলা ভাষা আপন মূর্তি গড়ে, 71 বিজয় এলো স্বাধীনতা হয়ে, প্রাণে প্রাণে স্বপ্নগুলো উঠেছিল গেয়ে, 90 সালে বিজয় এলো গণতন্ত্রের বেশে, এবার বুঝি শোনার সময় আসবে ফিরে দেশে, হাসলো না তো সুদিন ফিরে, কাটলো না তো আধার, সরল না তো চলার পথে প্রাচীর যত বাধার, অবশেষে 24 সালে রক্ত জোরে আবার সময় হলো বৈষম্যহীন সমাজটুকু পাওয়ার, বারে বারে এমনি করে বিজয় আসে দেশে, কিন্তু মানুষ কষ্টে কাঁদে তবু অবশেষে। আমাদের বিজয় আসে, আমাদের সুদিনের প্রভাত ফেরিও রচনা হয়, কিন্তু স্থায়ী হয় না। আমরা সেই আবার অন্ধকারে থাকি, কষ্ট থাকি, আবার চোখের জল জ্বলে আমাদেরকে বিজয়ের জন্য বারবার রক্ত ঝরাতে হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সুধী মণ্ডলী। আজকে আমরা এখানেই শেষ করছি। পরের দিন আমরা আবার যুক্ত হব পত্রিকা শিরোনামগুলো নিয়ে। আপনারা আমাদের মাধ্যমে কক্সবাজার থেকে প্রকাশিত পত্রিকাগুলোর সাথে সংযুক্ত হতে পারবেন। আপনারা আমাদেরকে পরামর্শ দিতে পারেন যে আপনারা কি চান, কিভাবে চান, কোন ধরনের অতিথি চান, কি ধরনের আলোচনা চান, কোন ধরনের সংবাদকে গুরুত্ব দিতে চেষ্টা করেন। আমরা চেষ্টা করি আপনাদের সবগুলো পত্রিকার দলমত নির্বিশেষে নির্মোহ একটা দৃষ্টিকোণ থেকে সংবাদগুলো তুলে আনার জন্য, সংবাদগুলোর বিশ্লেষণটুকু করার জন্য। পরবর্তীতে আমাদের সক্ষমতা বৃদ্ধি পেলে আমরা এই সংবাদগুলোর ফলো আপও তৈরি করার চেষ্টা করব। সম্ভব হলে আমরা সংশ্লিষ্ট সংবাদদাতার সাথে কথা বলবো, সম্ভব হলে সেক্ষেত্রে গণ্যমান্য ব্যক্তি অথবা প্রশাসনিক ব্যক্তিদের সাথে আমরা সরাসরি যুক্ত হয়ে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ।